প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইয়ে যে 190 পৃষ্ঠায় 7 নম্বর দাগের প্রশ্নগুলি আছে, সেই 7 নম্বর দাগের প্রশ্নগুলি আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের 17 নম্বর দাগ থেকে আমি প্রশ্নগুলি আলোচনা করছি। আগের ক্লাসে আমি 16 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ আমি 17 নম্বরের প্রশ্নটা আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলি মন দিয়ে শুনে নাও। এই 7 নম্বর দাগের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নের মান আছে 3 করে। চলো দেখে নেওয়া যাক। হাওড়া শহরের শিল্পের কথা, এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 80 পৃষ্ঠায় রয়েছে। হুগলি নদীর ডান তীরে হাওড়া শহরটি অবস্থিত। এই শহরে প্রচুর শিল্প কারখানা অবস্থিত, তাই হাওড়াকে পশ্চিমবঙ্গের শিল্প শহর বলা হয়। 1818 সালে হাওড়ার ঘুষুরিতে প্রথম বস্ত্রবাহন শিল্প স্থাপিত হয়েছিল। এটা দাগ দিয়ে রাখো, অবজেক্টিভ পরীক্ষা আসে। হাওড়া শহরের প্রধান প্রধান শিল্পগুলো কি কি? পাট শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, বৈদ্যুতিন শিল্প, কাগজ শিল্প, এগুলো হচ্ছে এখানকার অবস্থিত। এবার আসছে আমরা 18 নম্বর দাগের প্রশ্নে। তমলুক ও অতীত দিনের ব্যবসা বাণিজ্য, এই প্রশ্নটির উত্তর আছে তোমাদের পাঠ্য বই 80 পৃষ্ঠায়। পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর হলো তমলুক। এই তমলুক শহরের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত। তাহলে তমলুক শহরের আদি নাম কি? তাম্রলিপ্ত। একসময় এটি ছিল রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত বাংলার প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমে পান, ধান, কলা, ফুল, ইলিশ মাছের ব্যবসা বাণিজ্য চলত। এই কথাটি তোমরা লিখবে। এরপর আসছে আমরা 19 নম্বর দাগের প্রশ্নে। শৈল শহর দার্জিলিং ও টয় ট্রেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 79 পৃষ্ঠায় রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিকে পর্বতময় শহর হচ্ছে দার্জিলিং। একাধিক পর্বত থাকায় এই শহরকে শৈল শহর বলা হয়। পাহাড়ি দার্জিলিং শহরের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, তাই এখানে পর্যটন শিল্পের প্রসার ঘটেছে। এছাড়া এই দার্জিলিং শহরের অন্যতম আকর্ষণীয় টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং শহর পর্যন্ত এই টয় ট্রেনটি দেখতে পাওয়া যায়। দার্জিলিংয়ের ঘুম স্টেশন ভারতের উচ্চতম রেল স্টেশন। এটাও তোমরা ভালো করে দাগ নিয়ে নাও, এটা পরীক্ষায় আসতে পারে। এবার আসছি খড়গপুর রেল স্টেশন, এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 81 পৃষ্ঠায় রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর রেল স্টেশনটি অবস্থিত। এই স্টেশন ভারতের দীর্ঘতম রেল স্টেশন। ভারতীয় রেলওয়ে দক্ষিণ পূর্ব শাখায় এই স্টেশনটি অবস্থিত। এই রেল স্টেশন 12টি প্ল্যাটফর্ম আছে। খড়গপুর রেল স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 1072.5 মিটার। এবার আমরা আসছি 21 নম্বর দাগের প্রশ্নে। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ, এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 84 পৃষ্ঠায় রয়েছে। উত্তরটি তোমরা লিখবে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের 3টি খনিজ সম্পদ আছে বা 3টি সম্পদ আছে। এক হচ্ছে কি কৃষিজ সম্পদ, 2 হচ্ছে বনজ সম্পদ, 3 হচ্ছে খনিজ সম্পদ। দেখো প্রথমে যে কৃষিজ সম্পদ আমরা কিভাবে লিখব? কৃষিজ সম্পদের মধ্যে প্রধান হলো ধান ও চা। সমতল এলাকায় ভালো ধান চাষ হয়, আর কি যেখানে পাহাড়ি এলাকায় যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে এখানে চা চাষ ভালো হয়। ধান আমাদের প্রধান খাদ্যশস্য, চা হল আমাদের প্রধান অর্থকারী ফসল। এবার আসছি বনজ সম্পদ। বনজ সম্পদের মধ্যে প্রধান হলো কাঠ, মোম, মধু। কাঠ দিয়ে বিভিন্ন দামি আসবাবপত্র তৈরি হয়। এবার আসছি খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে কয়লা। ইট পোড়ালে বা ইট পোড়াতে বা তাপবিদ্যুৎ উৎপাদন করতে কয়লা ব্যবহার করা হয়। এই 3টে খনিজ সম্পদ এবং কৃষিজ সম্পদ এবং বনজ সম্পদ, এই 3টে যে সম্পদ আছে খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা এটা খাতায় টুকে নাও। এবার আসছি আমরা তোমার জানা অলিখিত জ্ঞানের কথা, এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 87 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। উত্তরটি আমরা যেভাবে লিখব, আমার জানা প্রথম অলিখিত জ্ঞান সম্পদের অধিকারী হলো, তোমাদের পাঠ্য বই দেখো এই জিনিসগুলো লেখা আছে, আর তুমি তোমার মতন করেও লিখতে পারো।
পাঠ্য বই যেমন আছে যে পরাণ তাঁতির কথা এখানে উল্লেখ আছে। বাবা মায়ের সাথে বাঁকুড়া ঘুরতে গিয়ে তার সাথে পরিচয় হয়, এই পরাণ তাঁতির সঙ্গে পরিচয় হয়। তিনি তাঁত বুনে খুব সুন্দর সুন্দর কাপড় তৈরি করেন এবং তারা বংশ পরম্পরায় ধরে তারা এই কাজগুলি করে থাকেন। তারা কাপড় তৈরি করে বলেই সমাজে বস্ত্র যোগান আমাদের অব্যাহত থাকে। তারা কাপড়গুলো তৈরি করে বলে আজ আমরা সমাজে জামা প্যান্ট এগুলো পরতে পারছি, আমরা কাপড় পরতে পারছি, আমরা সুন্দর সুন্দর কাপড় পরতেও পারছি ও এই ঐতিহ্য তারা বজায় রেখেছে বা বজায় থাকে। তারপর অলিখিত দ্বিতীয় যেটা সম্পদ হচ্ছে, যেটা হচ্ছে জ্ঞান সম্পদ, তা আমার জানা তা হলো মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর হাঁড়ি বিভিন্ন জিনিসপত্র তৈরি করা। এই জ্ঞান সম্পদের অধিকারী হলো পুরুলিয়া জেলার সদানন্দ পাল। তিনি কিন্তু এই মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। এই অলিখিত জ্ঞান সম্পদ হলো আমাদের পারিবারিক সম্পদ। তিনি বলেছেন মাটি দিয়ে তারা সুন্দর সুন্দর ফুলদানি, ঘর সাজানোর জিনিস, পুতুল, মাটির পাত্র তারা তৈরি করেন, যা অভাবনীয় সুন্দর শিল্পের পরিচয় দেয়। এরপর আসছে আমরা 23 নম্বর দাগের প্রশ্নে স্মরণীয় সমাজ সংস্কারকমূলক কিছু কথা। কারা ছিলেন স্মরণীয় এই সমাজ সংস্কারক? এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 90 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের নিয়ম মেনে মানুষকে চলতে হয়, কিন্তু সমাজে অনিয়ম কুসংস্কার এসে পড়লে তা সংস্কারের প্রয়োজন হয়। যারা এর জন্য নানা সাহসী পদক্ষেপ গ্রহণ করেন তাদেরকে আমরা সমাজ সংস্কারক বলি। কিছু স্মরণীয় সমাজ সংস্কারক হলেন যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যদি বলা যায়, উনি একজন সমাজ সংস্কারক ছিলেন। উনি সমাজের বিধবা বিবাহের প্রচলন করেন, নারী শিক্ষার প্রসার ঘটান। রাজা রামমোহন রায় সমাজের সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সেটাকে বন্ধ করেন, রদ করেন। বেগম রোকেয়া আগেকার দিনে সমাজের মেয়েদের লেখাপড়া শেখার অধিকার ছিল না, ইনি মেয়েদের শিক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। আরেকজন আছেন ভগিনী নিবেদিতা। নিজের জীবনকে পরোয়া না করে উনি সমাজের প্লেগ যে রোগীগুলো ছিলেন ওনাদেরকে তিনি সেবা করেছিলেন। এবার আসছি সাধারণতন্ত্র দিবস। এর উত্তরে তোমাদের পাঠ্য বই 93 পৃষ্ঠায় রয়েছে। প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটাতে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। সাধারণতন্ত্র মানে হলো সমাজের মানুষই দেশ চালাবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে টুকে নাও এটা। রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সমাজের সাধারণ লোক, সেই একদিন ভোটে জিতে এসে সমাজের প্রধান হবে এবং সরকার চালাবে। স্বাধীন দেশটা কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচনা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধানটি রচিত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। সেই থেকে 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস হিসাবে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটি খাতায় টুকে নাও, পরীক্ষায় আসতে পারে। এবার আসছি আমরা স্বাধীনতা দিবস। এই উত্তরে তোমাদের পাঠ্য বই 91 পৃষ্ঠায় রয়েছে। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের 200 বছরের শাসনের হাত থেকে স্বাধীন হয়েছিল। তাই প্রতি বছর 15ই আগস্ট দিনটাতে আমরা কি করি? স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। ভারতবর্ষের মানুষের উপর ইংরেজরা যে অমানবিক অত্যাচার করত, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি প্রমুখ ব্যক্তিগণ। মেয়েরাও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, যেমন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদার প্রমুখ। তারপরে তোমরা যেটা লিখবে যে এদের লড়াই ও আত্মবলিদানের ফলে ভারতবর্ষ স্বাধীন পেয়েছিল। তাই আমরা প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। এই দিনটিতে
ভারতের বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠান হয়। এই দিনে আমাদের স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত গাওয়া হয় এবং নানা অনুষ্ঠান হয়। 26 নম্বর দাগের প্রশ্ন, পরিবেশ দিবস। এই উত্তরে তোমাদের পাঠ্যবে 93 পৃষ্ঠায় রয়েছে। আমাদের চারপাশে গাছপালা, জলবায়ু, জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখবো। সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 5 জুন দিনটিকে পরিবেশ দিবস হিসেবে পালন করে। পরিবেশ দিবস পালন করার উদ্দেশ্যগুলি কী কী আমাদের? দেখো, উদ্দেশ্যগুলো হচ্ছে পরিবেশকে আমরা দূষণমুক্ত রাখব, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের যে সবুজায়ন এটা ঘটাবো, জনসাধারণকে পরিবেশ সম্পর্কে আমরা সচেতন করব, পরিবেশের সুস্থিতি বজায় রাখার এই সমস্তগুলো হচ্ছে পরিবেশ দিবসের প্রধান উদ্দেশ্য। এরপর আসছি আমরা 27 নম্বর দাগের প্রশ্ন, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। এই উত্তরটি তোমাদের পাঠ্যবে 98 পৃষ্ঠায় রয়েছে। দেখো, চাষের কাজে যে সমস্ত যন্ত্রপাতিগুলি আমরা ব্যবহার করি তার মধ্যে 1 নম্বর হচ্ছে নাঙল। কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয় নাঙল। ছোট জমি চাষের জন্য গরুতে টানা, এটা গরু হবে, গরুতে টানা নাঙল আমরা ব্যবহার করি। ঠিক আছে, গরুতে টানা নাঙল আমরা ব্যবহার করি। 2 হচ্ছে ট্রাক্টর। বড় জমি চাষের জন্য আমরা ট্রাক্টর সাহায্য নিই। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে আমরা অল্প সময়ে পুরো জমিটাকে কর্ষণ করতে পারি বা মাটিটাকে আলগা করে নিতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার টিলার। অতি অল্প সময়ে ছোট জমি চাষের জন্য পাওয়ার টিলারকে আমরা কাজে লাগানো হয়। এবার নিড়ানি, জমির আগাছা তুলে ফেলতে আমরা এগুলো ব্যবহার করি এই নিড়ানি দিয়ে। এবার আসি বীজ বপন যন্ত্র। বর্তমানে সঠিক গভীরতায় সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য অত্যাধুনিক সিড ড্রিল যন্ত্র আমরা ব্যবহার করি। তারপরে আসছি কি আমরা হারভেস্টার। এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময়ে কম পরিশ্রমে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং এক জায়গায় ধান জড়ো করা এই হারভেস্টারের মাধ্যমে আমরা করে থাকি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে রাখো। এই প্রশ্নটি আছে তোমাদের পাঠ্যবে 98 পৃষ্ঠায়। উত্তরগুলো এখানে আছে, কিন্তু আমি পয়েন্ট আকারে তোমাদেরকে তুলে ধরেছি। পরের প্রশ্ন আসছি যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক ফসল। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 98 থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত এই জায়গাটাতে পড়লে তোমরা উত্তরগুলো পাবে যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক ফসলগুলি কী কী আছে। দেখো, পশ্চিমবঙ্গে অঞ্চল ভেদে নানা ধরনের ফসল চাষ হয়। ধরো দার্জিলিং পার্বত্য অঞ্চলে এর উঁচু এবং ঢালু জমিতে চা, কমলালেবু, স্কোয়াশ এই সমস্তগুলি ভালো হয়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, তাই বর্ধমানকে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয়। এবার আসছি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার এই নদী গঠিত পলিমাটিতে পাট চাষ ভালো হয়। এবার আসছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় এই ছায়াযুক্ত পরিবেশে এখানে পান চাষ ভালো হয় এবং বারুইপুরে পেয়ারা, সবেদা এখানে ভালো চাষ হয়। তাহলে পেয়ারা কোথায় চাষ ভালো হয়? বারুইপুরে। চা কোথায় চাষ ভালো হয়? দার্জিলিংয়ে। পান চাষ কোথায় ভালো হয়? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। কাকে ধানের গোলা বলা হয়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে। এবার আসছি মালদা। মালদাতে কিন্তু তুঁত চাষ ভালো হয়। দক্ষিণ দিনাজপুরে আম চাষ হয়। আর মালদাতে একটা আম বিখ্যাত, তার নাম হচ্ছে ফজলি আম। এই ফজলি আম কোথায় বিখ্যাত? মালদা জেলায়। এটা তোমরা দাগ দিয়ে রাখো। এছাড়া পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে নারকেল, সুপারি, তরমুজ, কাজু বাদাম এইসব চাষগুলি এখানে ভালো হয়। এবার আসছি লুপ্তপ্রায় মাছ কাকে বলে বা লুপ্তপ্রায় মাছ কি। যেহেতু 3 নম্বর মান, প্রশ্নগুলো একটু বেশ বড় করে লিখতে হবে। খুব সহজ সরলভাবে আমি তোমাদেরকে উল্লেখ করেছি, একটু ভালো করে দেখে নাও। এটা 114 এবং 15 পৃষ্ঠায় উত্তরগুলি রয়েছে। দেখো, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে।
যেমন খোলসে, ন্যাদোস, সরপুঁটি, খরশুলা ইত্যাদি হচ্ছে লুপ্তপ্রায় মাছ। ঠিক আছে। আচ্ছা, এবার এই লুপ্তপ্রায় মাছগুলি লুপ্তপ্রায় হওয়ার কারণ কি, কেন কমে যাচ্ছে? দেখো, ধান খেতে যেভাবে আমরা রাসায়নিক সার, কীটনাশক ওষুধ প্রয়োগ করছি, তার ফলে এখান থেকে কি হয়েছে, জলগুলি ধোয়ায় গিয়ে কাছে পুকুর বা জলাভূমিতে গিয়ে পড়ছে। ফলে এই রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধের জন্য এই সমস্ত মাছগুলি মরে যাচ্ছে বা সংখ্যা কমে যাচ্ছে। আর এগুলো সংরক্ষণ করবো কিভাবে? এই লুপ্তপ্রায় মাছের একটা তালিকা তৈরি করতে হবে যে কোন কোন মাছগুলি আস্তে আস্তে কমে গেছে। লুপ্তপ্রায় মাছগুলোকে বাজারে কেনা বেচারা বন্ধ করতে হবে, মাছ ধরা নিষিদ্ধ করতে হবে, যে নিষেধ করতে হবে যে যাতে না মাছ ধরে কেউ। পঞ্চায়েত থেকে চারা মাছগুলোকে বিলি করতে হবে, এই ব্যবস্থাগুলো নিতে হবে। এই লুপ্তপ্রায় মাছ কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমার শরীরটা খুবই অসুস্থ, আমার বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের যেহেতু কাছে পরীক্ষা, তাই আমি এগুলোকে, এই প্রশ্ন এবং উত্তরগুলোকে রেডি করেছি। এবার আসে 30 নম্বর দাগের প্রশ্ন, বনের ব্যবহার বা বনভূমির প্রয়োজনীয়তা। এই উত্তরে তোমাদের পাঠ্য বইয়ে 122 পৃষ্ঠায় রয়েছে। দেখো, বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ, দরজা, জানালা, আসবাবপত্র, পেন্সিল, ব্যাট, উইকেট প্রভৃতি কিন্তু পাওয়া যায়। বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়, এগুলি থেকে বিভিন্ন আমাদের রোগের ঔষধও তৈরি হয়। আর কি, বনের গাছপালা থেকে পাতা, থালা, বাটি প্রভৃতি তৈরি হয়। এবং ঘর ছাড় মানে যে পাতা দিয়ে বা গাছের যে পাতা, যেমন তাল গাছে তাল পাতা দিয়ে আমাদের ঘর ছাওয়ার কাজেও কাজে লাগে। বন থেকে মধু, লাক্ষা, রেশম, মশলা, তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। বনে অনেক প্রাণী বসবাস করে। বনভূমি ভূমিক্ষয় রোধ করে, জলচক্র এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। আজ এ পর্যন্ত। তোমাদের বাকি যে প্রশ্নগুলি আছে 30-এর পর থেকে, সেগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব। আমার শরীরটা সত্যি খুব অসুস্থ, আমি কথা বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ক্লাসগুলি দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।